আমার নাম অর্জুন, আর আপনি যদি এখানে থাকেন, তাহলে হয়তো আপনিও একই রকম কিছুর মধ্য দিয়ে গেছেন। অথবা যেতে চলেছেন। যদি এটা আপনার মনোযোগ কেড়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমার বোনের সাথে যা ঘটেছে তা বলাও কঠিন। 2023 সালের অক্টোবর মাস ছিল, আর কলকাতা সেই বিশেষ মেজাজে ছিল যা শুধু আমাদের শহরের পরিচিতরাই বোঝেন। দুর্গাপূজা কয়েকদিন আগেই শেষ হয়েছিল, রাস্তায় তখনও গাঁদা ফুলের পাপড়ির অবশেষ ছিল, আর আমাদের বাড়িতে চলছিল তুমুল ব্যস্ততা। প্রিয়া, আমার ছোট বোন, 3 সপ্তাহের মধ্যে বিয়ে করতে যাচ্ছিল। তখন আমার বয়স 28 বছর, একটি পৌর স্কুলের বাংলা সাহিত্যের শিক্ষক। খুব বেশি টাকা ছিল না, কিন্তু আমি আমাদের ক্লাসিকস, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র শেখাতে ভালোবাসতাম। প্রিয়ার বয়স ছিল 25, সে একজন ডাক্তার, এবং সবসময়ই পরিবারের গর্ব ছিল। ছোটবেলা থেকেই সে ছিল নিখুঁত মেয়ে, ভালো নম্বর পেত, শান্ত ছিল, বাবা মায়ের বাধ্য ছিল। তার হবু বরের নাম ছিল রোহিত। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আলিপুরের অভিজাত এলাকার ধনী পরিবার। পারিবারিক ঐতিহ্য অনুযায়ী এটি একটি সম্বন্ধ করে বিয়ে ছিল, কিন্তু তারা একে অপরকে পছন্দ করত। অন্তত তেমনই মনে হয়েছিল। সেই বৃহস্পতিবার সকালে আমি লেক গার্ডেন্সে আমাদের বাড়ির বারান্দায় বসে ছাত্রদের খাতা দেখছিলাম, যখন ঘরের মধ্যে উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পেলাম। আমার মা প্রিয়ার সাথে কথা বলছিলেন, এবং তাদের কণ্ঠস্বর স্বাভাবিক ছিল না। কিন্তু ও চায় না মানে কি, আমার মা স্পষ্টতই বিরক্ত হয়ে বলছিলেন। মা, এটা জটিল। রোহিতের পরিবার খুবই ঐতিহ্যবাহী, তাদের নির্দিষ্ট কিছু মানদণ্ড আছে। প্রিয়া এমন এক স্বরে উত্তর দিল যা আমি চিনতে পারছিলাম না। সে আতঙ্কিত ছিল, প্রায় ফিসফিস করে বলছিল। আমি খাতা ফেলে দরজার কাছে এগিয়ে গেলাম। আমি সাধারণত অন্যের কথা শুনি না, কিন্তু প্রিয়ার কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা আমাকে চিন্তিত করে তুলল। মানদণ্ড? কিসের মানদণ্ড? অর্জুন তোমার ভাই, আমার মা উত্তেজিত হতে শুরু করলেন। রোহিতের মা মনে করেন যে অর্জুন তাদের পরিবারের ইমেজের সাথে মানানসই নয়। পৌর স্কুলের শিক্ষক, 28 বছর বয়সে অবিবাহিত, উন্নতির কোনো সম্ভাবনা নেই। আমার মনে হল যেন পেটে ঘুষি মারলাম। আমার নিজের বোন সেখানে ছিল, আমার সম্পর্কে এমনভাবে কথা বলছিল যেন আমি কোনো সমস্যা যা সমাধান করতে হবে। প্রিয়া, তুমি তোমার ভাইয়ের কথা বলছ? যে ছেলেটি তোমাকে সাইকেল চালাতে শিখিয়েছিল, যে তোমাকে স্কুলে রক্ষা করত যখন সহপাঠীরা তোমাকে বিরক্ত করত। আমার মা এখন ক্ষুব্ধ ছিলেন। আমি জানি, মা, আমি জানি। কিন্তু শাশুড়ি বলেছেন যে অর্জুন যদি বিয়েতে যায়, তাহলে লোকেরা তার অবিবাহিত হওয়ার দিকে মনোযোগ দেবে, প্রশ্ন করবে, অনুষ্ঠানের প্রতিপত্তি কমিয়ে দেবে। তিনি বলেছেন যে তার না যাওয়াই ভালো হবে। ঘরে সম্পূর্ণ নীরবতা। আমি দরজায় দাঁড়িয়েছিলাম, খাতা ধরে, আমার পৃথিবী ভেঙে পড়ার অনুভূতি হচ্ছিল। আমার একমাত্র বোনের বিয়েতে যাব না। যে মেয়েটিকে আমি 5 বছর আগে বাবার মৃত্যুর পর বড় করতে সাহায্য করেছিলাম। আমার মা কিছুক্ষণ পর উত্তর দিলেন, এবং যখন তিনি কথা বললেন, তার কণ্ঠস্বর ভানা ভানা ছিল। আর তুমি? তুমি এটা নিয়ে কি ভাবছ, প্রিয়া? আরও নীরবতা। এমন এক নীরবতা যা অনন্তকাল ধরে চলেছিল। আমার মনে হয়, হয়তো এটাই ভালো হবে। বিয়েটা আমার বিশেষ দিন, মা। আমি চাই না কিছু ভুল হোক। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে আমার বোন বিয়ে করার অনেক আগেই তাকে হারিয়ে ফেলেছিলাম। যে প্রিয়াকে আমি চিনতাম, যে মেডিকেল কলেজে মন খারাপ থাকলে আমাকে ফোন করত, যে বলতো আমি তার নায়ক, তাকে এমন একজন অচেনা মানুষ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে যে পরিবারের চেয়ে বাহ্যিকতাকে বেশি গুরুত্ব দেয়। আমি বারান্দায় ফিরে গেলাম, ভান করলাম যেন কিছু শুনিনি, কিন্তু আমার মন বিপ্লব করছিল। কিভাবে আমরা এই পর্যায়ে পৌঁছলাম? কখন শিক্ষক হওয়াটা লজ্জাজনক হয়ে গেল? কখন আমার বোন আমাকে বোঝা হিসেবে দেখতে শুরু করল? সেই রাতে, রাতের খাবারের সময়, প্রিয়া আমার চোখে চোখ রাখতে পারছিল না। আমার মা স্পষ্টতই মন খারাপ করেছিলেন, ঠিকমতো না খেয়ে খাবারের সাথে নাড়াচাড়া করছিলেন। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম, বিয়ের প্রস্তুতি, মেনু, অতিথিদের সম্পর্কে জিজ্ঞাসা করলাম। দাদা, প্রিয়া আমাকে সেই আদরের নামে ডাকল যা সে ছোটবেলা থেকে ব্যবহার করত। আমাদের কথা বলা দরকার। অবশ্যই, প্রিয়া। কি সম্পর্কে?
সে মায়ের দিকে তাকাল, মা তাকে চালিয়ে যেতে ইশারা করলেন। এটা বিয়ে সম্পর্কে। আমি জানি এটা অদ্ভুত হবে, কিন্তু রোহিতের পরিবারের কিছু নির্দিষ্ট ঐতিহ্য আছে। তারা খুবই আনুষ্ঠানিক, খুবই ঐতিহ্যবাহী, এবং 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 তারা মনে করে যে মূল অনুষ্ঠানে তোমার না যাওয়াই ভালো হবে। তুমি বাড়িতে উৎসবগুলিতে অংশ নিতে পারো, কিন্তু মূল অনুষ্ঠান। আমি খাওয়া বন্ধ করে তার দিকে তাকালাম। আমার ছোট বোন, যে একদিন আমাকে বলেছিল যে বাবার মৃত্যুর পর আমি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরুষ। তুমি আমাকে তোমার বিয়েতে না যেতে বলছ। এমনটা নয়, দাদা। শুধু এটা জটিল। তাদের পরিবার খুবই প্রভাবশালী, এবং তাদের কিছু প্রত্যাশা আছে যে জিনিসগুলি কেমন হওয়া উচিত। আর আমি সেই প্রত্যাশাগুলির সাথে খাপ খাই না। এটা ব্যক্তিগত নয়। শুধু তুমি অবিবাহিত, শিক্ষক, এবং তারা প্রশ্ন করবে, বিয়ের দিকে মনোযোগ না দিয়ে এর দিকে মনোযোগ দেবে। আমি ধীরে ধীরে টেবিল থেকে উঠলাম। আমার মায়ের দিকে তাকালাম, যার চোখ জোরে ভরা ছিল, এবং তারপর প্রিয়ার দিকে, যে আমার দিকে তাকাতে পারছিল না। বুঝতে পেরেছি, শুধু এটুকুই বলতে পারলাম। আমি আমার ঘরে গেলাম, দরজা বন্ধ করলাম, এবং বাবার মৃত্যুর পর প্রথমবারের মতো কাঁদলাম। শুধু দুঃখের জন্য নয়, অপমানের জন্য, রাগের জন্য, এমন এক পরিত্যাগের অনুভূতির জন্য যা আমি আমার নিজের পরিবারের কাছ থেকে পাব বলে কখনো ভাবিনি। কিন্তু আমার মনের গভীরে একটি ধারণা জন্ম নিতে শুরু করল। আমার দিদার সাথে আমার একটি কথোপকথন মনে পড়ল, আমাদের প্রিয় দিদা, আগের বছর মারা যাওয়ার ঠিক আগে। তিনি আমাকে প্রিয়া সম্পর্কে, বিয়ে সম্পর্কে, সত্যিকারের গুরুত্বপূর্ণ ঐতিহ্য সম্পর্কে কিছু বলেছিলেন। তার আসল অর্থ কী ছিল তা খুঁজে বের করার সময় হয়েছিল। পরের দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে অদ্ভুত। প্রিয়া আমার সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করছিল, কিন্তু বাতাসে এমন এক উত্তেজনা ছিল যা ছুরির মতো কাটছিল। আমার মা দৃশ্যত বিচলিত ছিলেন, কিন্তু মেয়ের সিদ্ধান্তকে সম্মান করছিলেন। অবশেষে আমাদের সংস্কৃতিতে মেয়ের বিয়ে পবিত্র, এবং কনের ইচ্ছা অবশ্যই সম্মান করা উচিত। কিন্তু আমি মেনে নিতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম না কিভাবে আমার বোন, যে আমার সাথে বড় হয়েছে, যে আমার সাথে গোপন কথা ভাগ করেছে, যে আমাদের বাবা মারা যাওয়ার সময় আমার কাঁধে মাথা রেখে কেঁদেছে, সে এখন আমাকে বিব্রতকর মনে করছে। পরের শুক্রবার, আমি চিলেকোঠায় কিছু পুরনো জিনিসপত্র গোছাচ্ছিলাম যখন আমি বছরের পর বছর ধরে দেখিনি এমন একটি বাক্স খুঁজে পেলাম। এটি ছিল আমাদের দিদার। তিনি মারা যাওয়ার পর মা তার কিছু জিনিস রেখে দিয়েছিলেন, কিন্তু আমরা কখনো ঠিকমতো সেগুলিতে হাত দিইনি। বাক্সের ভেতরে ছিল চিঠি, পুরনো ছবি, কিছু সাধারণ গয়না, এবং তার সূক্ষ্ম হস্তাক্ষরে লেখা একটি ছোট নোটবুক। আমি পাতা উল্টাতে শুরু করলাম, এবং আমাদের পরিবার, ঐতিহ্য, এবং বিয়ে সম্পর্কে অনেক নোট খুঁজে পেলাম। একটি পাতায় তিনি লিখেছিলেন, অর্জুন একজন ভালো মানুষ হবে। সে সাধারণ জিনিসের মূল্য বোঝে। প্রিয়া বুদ্ধিমতী, কিন্তু বাহ্যিকতার দ্বারা প্রভাবিত হতে পারে। যখন তাদের প্রয়োজন হবে তখন তাদের সাহায্য করার জন্য আমাকে কিছু রেখে যেতে হবে। আমি পড়তে থাকলাম, এবং এমন কিছু খুঁজে পেলাম যা আমাকে 1 সেকেন্ডের জন্য শ্বাস বন্ধ করে দিল। এটি ছিল 2 বছর আগের একটি এন্ট্রি, দিদা মারা যাওয়ার কয়েক মাস আগে। আজ জানলাম যে প্রিয়ার শীঘ্রই একটি সম্বন্ধ করে বিয়ে হবে। আমি তার জন্য খুশি, কিন্তু চিন্তিত। ছেলেটির পরিবার মনে হচ্ছে মর্যাদা, বাহ্যিকতা নিয়ে খুব চিন্তিত। আশা করি প্রিয়া ভুলে যাবে না যে আসলে কি গুরুত্বপূর্ণ। আমি তার জন্য কিছু জিনিস রেখে দিয়েছি, কিন্তু সেগুলি সঠিক সময়েই দেওয়া উচিত। অর্জুন জানবে কখন? অর্জুন জানবে কখন? এর মানে কি? আমি বাক্সে খুঁজতে থাকলাম এবং প্রিয়ার জন্য, তার বিয়ের দিনে, দিদার হাতে লেখা একটি সিলমোহর করা খাম পেলাম। খামের ভেতরে ছিল একটি চিঠি এবং হাতে আঁকা একটি ছোট মানচিত্র। চিঠিটি এভাবে শুরু হয়েছিল, আমার প্রিয় প্রিয়া, যদি তুমি এটি পড়ছ, তাহলে এর অর্থ হল তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি এসে গেছে। কিন্তু তোমার নতুন যাত্রা শুরু করার আগে, আমাদের পরিবার, সত্যিকারের ঐতিহ্য এবং একটি বিয়েতে আসলে কি গুরুত্বপূর্ণ সে সম্পর্কে কিছু জিনিস তোমার জানা দরকার। আমি পড়া বন্ধ করলাম। এই চিঠিটি প্রিয়ার জন্য ছিল, আমার জন্য নয়। কিন্তু দিদা, অর্জুন জানবে কখন বলতে কি বোঝাতে চেয়েছিলেন? সেই রাতে, রাতের খাবারের সময়, আমি প্রিয়াকে আরও মনোযোগ দিয়ে লক্ষ্য করলাম।
গত কয়েক সপ্তাহে সে বদলে গিয়েছিল, শুধু আমার সাথে নয়, সবকিছুর সাথে। আরও আতঙ্কিত, বিয়ের সামান্য বিবরণ নিয়ে আরও চিন্তিত, অন্যের মতামত নিয়ে আরও উদ্বিগ্ন। প্রিয়া, আমি বললাম, তুমি খুশি? সে খাওয়া বন্ধ করে অবাক হয়ে আমার দিকে তাকাল। অবশ্যই আমি খুশি, দাদা। কেন জিজ্ঞাসা করছ? জানি না। তোমাকে আনন্দিত হওয়ার চেয়ে বেশি চাপগ্রস্ত মনে হচ্ছে। বিয়ের আগে নার্ভাস হওয়া স্বাভাবিক। এটি একটি খুব গুরুত্বপূর্ণ দিন। কার জন্য গুরুত্বপূর্ণ? প্রশ্নটি চিন্তা করার আগেই আমার মুখ থেকে বেরিয়ে গেল। প্রিয়া ভ্রু কুঁচকে গেল। মানে কি? তোমার জন্য গুরুত্বপূর্ণ, নাকি রোহিতের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ? আমার মা আমাদের দিকে মনোযোগ দিয়ে তাকালেন। প্রিয়া লাল হয়ে গেল। আমার জন্য, অবশ্যই। এটা আমার বিয়ে। তাহলে কেন তুমি এমন মানুষদের খুশি করার জন্য নিজেকে বদলাচ্ছ যারা তোমাকে ঠিকমতো চেনেও না? আমি বদলাচ্ছি না। বদলাচ্ছ না? যে প্রিয়াকে আমি চিনি সে তার ভাইকে তার বিয়েতে না যেতে বলত না। টেবিলে ভারী নীরবতা। প্রিয়া কপালে হাত রাখল। অর্জুন, দয়া করে। এটা যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন করো না। কার জন্য কঠিন? তোমার জন্য, নাকি তোমার নতুন পরিবারের জন্য? সবার জন্য। সবার জন্য, ঠিক আছে। তুমি বুঝতে পারছ না আমি কতটা চাপে আছি। রোহিতের মায়ের অনেক উচ্চ প্রত্যাশা আছে, পুরো পরিবার প্রতিটি বিবরণ, প্রতিটি মানুষকে বিচার করতে সেখানে থাকবে। এবং তুমি মনে করো আমি তোমাকে লজ্জিত করব। এটা এমন নয়। হ্যাঁ, এটাই, প্রিয়া। ঠিক এটাই। তুমি আমাকে নিয়ে লজ্জিত। সে কাঁদতে শুরু করল। আমার মা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আমি এই কথোপকথনটি করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। তোমার কি মনে আছে যখন বাবা মারা গিয়েছিলেন, আমি চালিয়ে গেলাম? তোমার কি মনে আছে প্রথম কয়েক রাতকে তোমার সাথে জেগেছিল যখন তোমার দুঃস্বপ্ন হতো? মাধ্যমিক স্কুলে যখন তুমি প্রায় ফেল করছিলে তখন কে তোমাকে গণিতে সাহায্য করেছিল? যখন তুমি মেডিকেল কলেজের প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছিলে তখন কে তোমার সাথে উদযাপন করেছিল? আমার মনে আছে, দাদা। অবশ্যই মনে আছে। তাহলে তুমি কিভাবে আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারো যে তোমার বিয়েতে আমার যাওয়া উচিত নয় কারণ আমি তোমাকে লজ্জিত করব? প্রিয়া আরও জোরে কাঁদতে লাগল। টেবিল থেকে উঠে নিজের ঘরে চলে গেল। আমার মা রান্নাঘরে আমার সাথে থাকলেন। সে বিভ্রান্ত। অর্জুন, হবু বরের পরিবারের চাপ অনেক বেশি। মা, সে একজন ডাক্তার। সে জীবন বাঁচিয়েছে। কিভাবে সে বাহ্যিকতা নিয়ে চিন্তিত মানুষদের দ্বারা প্রভাবিত হতে পারে? বিয়ে ভিন্ন আমার ছেলে। আমাদের সংস্কৃতিতে যখন একটি মেয়ে বিয়ে করে তখন সে শুধু একজন পুরুষের সাথে যুক্ত হয় না, সে একটি নতুন পরিবারে প্রবেশ করে। আর এই নতুন পরিবারের তার উপর ক্ষমতা থাকে। কিন্তু এটা কি ঠিক? আমার মা দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক হোক বা ভুল, এভাবেই চলে। তোমার দিদা সবসময় বলতেন যে প্রতিটি প্রজন্মকে ঐতিহ্য এবং পরিবর্তনের মধ্যে ভারসাম্য খুঁজে বের করার নিজস্ব পথ খুঁজে নিতে হবে। এই মুহূর্তে আমার দিদার কথা মনে পড়ল। অর্জুন জানবে কখন? হয়তো এটাই সেই মুহূর্ত ছিল। সেই ভোরে আমি চিলেকোঠায় ফিরে গেলাম এবং দিদার চিঠিসহ খামটি তুলে নিলাম। আমি সবকিছু পড়লাম, যার মধ্যে সেই অংশগুলিও ছিল যা স্পষ্টতই প্রিয়ার জন্য ছিল। চিঠিটি পরিবারের প্রকৃত অর্থ, যে ঐতিহ্যগুলি একত্রিত করে এবং যেগুলি বিভেদ সৃষ্টি করে তাদের মধ্যে পার্থক্য, এবং যারা তোমাকে বিচার করে তাদের কারণে যারা তোমাকে ভালোবাসে তাদের পরিত্যাগ না করার গুরুত্ব সম্পর্কে কথা বলেছিল। কিন্তু সবচেয়ে প্রভাবশালী অংশটি ছিল চিঠির শেষে। দিদা প্রকাশ করেছিলেন যে তিনি প্রদিদার পারিবারিক গয়নাগুলি লুকিয়ে রেখেছিলেন, যে গয়নাগুলি আইনত প্রিয়ারই প্রাপ্য ছিল, কারণ তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে সে সঠিক কারণে সঠিক সময়ে সেগুলি পাবে। মানচিত্রটি দেখিয়েছিল গয়নাগুলি কোথায় লুকানো ছিল, পরিবারের পুরনো বাড়িতে, যা এখন খালি পড়েছিল, প্রদিদার ঘরে। কিন্তু গয়নাগুলি গুরুত্বপূর্ণ ছিল না। দিদা সেগুলি সম্পর্কে যা লিখেছিলেন সেটাই গুরুত্বপূর্ণ ছিল। এই গয়নাগুলি তোমার প্রদিদা ৮০ বছর আগে তার বিয়েতে ব্যবহার করেছিলেন। তিনি দরিদ্র ছিলেন, কিন্তু তিনি ভালোবাসতেন। যে মানুষটি তাকে বিয়ে করেছিলেন তিনি টাকা বা মর্যাদার পরোয়া করতেন না, তিনি তার হৃদয়কে পরোয়া করতেন। এই গয়নাগুলি একটি সত্যিকারের ভালোবাসার প্রতিনিধিত্ব করে,
যা মানুষকে সে যেমন তেমনই গ্রহণ করে, তার পরিবার যেমন তেমনই গ্রহণ করে, তার অপূর্ণতা যেমন তেমনই গ্রহণ করে। যদি তুমি এটি পাও, আমি আশা করি তা হবে কারণ তুমি এমন একটি ভালোবাসা বেছে নিয়েছ। আমি সেই মুহূর্তে আমার মিশন বুঝতে পারলাম। এটি কেবল নিজেকে রক্ষা করা বা প্রিয়াকে অপরাধী অনুভব করানো ছিল না। এটি তাকে মনে করিয়ে দেওয়া ছিল যে সে আসলে কে এবং কোন ধরনের ভালোবাসার জন্য লড়াই করা উচিত। পরের দিন আমি মানচিত্রটি নিয়ে পরিবারের পুরনো বাড়িতে গেলাম। আমাদের পারিবারিক বাড়িটি শ্যামাচরণে ছিল, কলকাতার একটি পুরনো পাড়া যা আমাদের বাঙালি সংস্কৃতির মূল সত্তাকে ধরে রেখেছে। এটি একটি দোতলা বাড়ি ছিল, যেখানে সেই সব পর্তুগিজ টাইলস, লোহার গ্রিল করা বারান্দা ছিল এবং একটি উঠোন ছিল যেখানে আমার প্রদিদা উৎসবের সময় আলপনা আঁকতেন, ঐতিহ্যবাহী আলংকারিক নকশা। দিদা মারা যাওয়ার পর থেকে বাড়িটি 2 বছর ধরে বন্ধ ছিল। কখনো কখনো আমার মা সেখানে সবকিছু ঠিক আছে কিনা দেখতে যেতেন, কিন্তু মূলত এটি পরিত্যক্ত ছিল, স্মৃতি আর ধুলো ভরা। আমি মায়ের কাছে রাখা চাবি ব্যবহার করে ভেতরে ঢুকলাম। পুরনো বাড়ির গন্ধ আমাকে তাৎক্ষণিক আকর্ষণ করল। পুরনো কাঠ, দিদা প্রতিদিন যে পূজা করতেন তার ধূপের মিশ্রণ এবং মিষ্টি কিছু যা আমি চিহ্নিত করতে পারছিলাম না, কিন্তু যা আমাকে শৈশবের কথা মনে করিয়ে দিল। দিদার মানচিত্র অনুসরণ করে আমি প্রদিদার ঘরে গেলাম। এটি একটি ছোট কক্ষ ছিল, যার একটি জানালা 50 বছরেরও বেশি পুরানো একটি আম গাছের দিকে ছিল। মানচিত্রে নির্দেশ করা হয়েছিল যে আমাকে দেয়ালে থাকা একটি পারিবারিক ছবির পিছনে খুঁজতে হবে। আমি ছবিটি খুঁজে পেলাম। এটি একটি পুরনো বিয়ের ছবি, সম্ভবত 1940-এর দশকের। আমি দেয়াল থেকে ফ্রেমটি সরালাম এবং এর পিছনে দেয়ালে একটি ছোট গর্ত ছিল, যেন একটি অস্থায়ী সিন্দুক। ভিতরে দিদা ঠিক যেমন লিখেছিলেন, প্রদিদার গয়নাগুলি ছিল। এগুলি দামি বা জাঁকজমকপূর্ণ জিনিস ছিল না, এগুলি ছিল সাধারণ, সূক্ষ্ম, সুন্দর কারুকার্য করা। একটি সোনার নেকলেস ছিল যাতে ছোট ছোট রুবি বসানো ছিল, মানানসি কানের দুল এবং একটি খুব পাতলা চুড়ি। গয়নাগুলির সাথে একটি অল্পবয়সী মহিলার একটি পুরনো ছবি ছিল, আমার প্রদিদা তার বিয়ের দিনে। কিন্তু আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করল একটি ছোট নোট, দিদার হস্তাক্ষরে, যা গয়নাগুলির সাথে ছিল। অর্জুন, যদি তুমি এটি পড়ছ, তাহলে এর অর্থ হল প্রিয়া পথ হারিয়েছে এবং তাকে মনে করিয়ে দিতে হবে যে আসলে কি গুরুত্বপূর্ণ। এই গয়নাগুলির মূল্য বেশি না হলেও এগুলিতে অনেক ভালোবাসা রয়েছে। এগুলি ব্যবহার করে তোমার বোনকে দেখাও যে সত্যিকারের পরিবার একে অপরকে নিয়ে লজ্জিত হয় না, গর্বিত হয়, রক্ষা করে, শর্তহীনভাবে ভালোবাসে। খামের ভেতরের চিঠিটি তাকে সবকিছু ব্যাখ্যা করবে। সঠিক সময়ে দাও, তুমি জানবে কখন। আমি গয়না এবং চিঠি নিয়ে বাড়ি ফিরলাম এবং এমন একটি পরিস্থিতি পেলাম যা আমি আশা করিনি। রোহিতও সেখানে ছিল, প্রিয়া এবং আমার মায়ের সাথে ড্রয়িং রুমে কথা বলছিল। বিয়েতে আমার আমন্ত্রণ না থাকার পর এই প্রথম আমি তাকে দেখলাম। অর্জুন, রোহিত উঠে দাঁড়িয়ে তার আনুষ্ঠানিক ভঙ্গিতে আমাকে স্বাগত জানাতে এল। কেমন আছো? প্রিয়া আমাকে চূড়ান্ত প্রস্তুতির কথা বলছিল। আমি আমার বোনের দিকে তাকালাম, সে দ্রুত চোখ সরিয়ে নিল। আমি ভালো আছি, রোহিত। আর তুমি? বড়দিনের জন্য উত্তেজিত? অনেক। একটি সুন্দর অনুষ্ঠান হবে। আমার মা সবকিছু নিখুঁত করার জন্য কোনো চেষ্টা বাকি রাখছেন না। আহ, তোমার মা? আমি বললাম এবং দেখলাম প্রিয়া আমাকে সতর্কতার দৃষ্টিতে দেখছে। শুনেছি তার বিয়ের জন্য খুব নির্দিষ্ট মানদণ্ড আছে। রোহিত হাসল, ব্যঙ্গ বুঝতে পারল না। তিনি সত্যিই নিখুঁতবাদী। সবকিছুই আমাদের পরিবারকে ভালোভাবে উপস্থাপন করুক এটাই চান। তুমি তো জানো, বিয়ে পারিবারিক সম্মানের বিষয়। আর তার মতে একটি পরিবারকে ঠিক কী ভালোভাবে উপস্থাপন করে। প্রিয়া দ্রুত হস্তক্ষেপ করল। দাদা, রোহিতকে শীঘ্রই চলে যেতে হবে। সে শুধু অনুষ্ঠানের কিছু বিবরণ ঠিক করতে এসেছিল। কিন্তু রোহিত সরলভাবে কথা বলতে থাকল। আচ্ছা, আমার মা সবসময় বলেন যে বিয়ে সামঞ্জস্যপূর্ণ পরিবারগুলিকে একত্রিত করা। যে পরিবারগুলি একই মূল্যবোধ, একই সামাজিক স্তর, একই ধরনের উচ্চাকাঙ্ক্ষা ভাগ করে নেয়। এবং পৌর স্কুলের শিক্ষকরা এই প্রোফাইলে পড়েন না। প্রশ্নটি আমার ইচ্ছার চেয়েও সরাসরি বেরিয়ে এল। রোহিতও বিভ্রান্ত হয়ে পড়ল। মানে কি? প্রিয়া লাল হয়ে গেল। আমার মা আর্মচেয়ার থেকে উঠে দাঁড়ালেন। অর্জুন,
না, মা। আমাকে এই প্রশ্নটি করতেই দাও। রোহিত, তোমার মা মনে করেন যে আমি আমার বোনের বিয়েতে যাব না কারণ আমি একজন শিক্ষক এবং অবিবাহিত। এটি কি সেই পারিবারিক মানদণ্ডের অংশ যা তুমি উল্লেখ করেছ? ঘরের নীরবতা কান ফাটানো ছিল। রোহিত প্রিয়ার দিকে তাকাল, স্পষ্টতই কী বলবে বুঝতে পারছিল না। আমি আমি জানতাম না যে কোনো সমস্যা আছে। অবশ্যই জানতে না। কারণ প্রিয়াকে এটি মোকাবেলা করতে হয়েছে। তাকে ভাই এবং তোমার পরিবারের অনুমোদনের মধ্যে বেছে নিতে হয়েছে। অর্জুন, থামো। প্রিয়া এখন প্রায় চিৎকার করছিল। কি থামব, প্রিয়া? সত্যি বলা থামব। তোমার হবু বরকে দেখাতে থামুক যে সে কেমন পরিবারের সাথে বিয়ে করছে। রোহিত দাঁড়িয়ে গেল, স্পষ্টতই অস্বস্তিতে ছিল। হয়তো আমার চলে যাওয়া উচিত। না, রোহিত। থাকো। তোমার ঠিক জানা উচিত যে তুমি কেমন মানুষকে বিয়ে করছ। তোমার জানা উচিত যে আমার বোন, যে একদিন বলেছিল যে পরিবার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সে এখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন থেকে আমাকে বাদ দিতে প্রস্তুত, শুধুমাত্র এমন একজন মহিলাকে অসন্তুষ্ট না করার জন্য যিনি আমাকে ঠিকমতো চেনেনও না। প্রিয়া কাঁদতে শুরু করল। তুমি অন্যায় করছ। অন্যায়? তুমি জানতে চাও অন্যায় কি? অন্যায় হল ভাইবোন হিসেবে বেড়ে ওঠা, সবকিছু ভাগ করে নেওয়া, সবসময় একে অপরকে সমর্থন করা, এবং তারপর আবিষ্কার করা যে আমি তোমার বিয়েতে স্বাগত নেই কারণ আমার সঠিক চাকরি বা সঠিক বৈবাহিক অবস্থা নেই। সেই মুহূর্তে আমি আমার পকেট থেকে দিদার চিঠিটি বের করলাম। জানেন আরও কি অন্যায়? আমাদের দিদা, যিনি তোমাকে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতেন, তিনি তোমার জন্য এটি রেখে গেছেন। কিন্তু তিনি বলেছিলেন যে আমাকে সঠিক সময়ে এটি দিতে হবে। আমার মনে হয় এই মুহূর্তটি এখনই। আমি প্রিয়াকে চিঠিটি দিলাম। সে খামটির দিকে তাকাল, দিদার হাতের লেখা চিনতে পারল, এবং তার অভিব্যক্তি সম্পূর্ণ বদলে গেল। এটা কি? পড়ো। প্রিয়া কাঁপানো হাতে চিঠিটি খুলল। পড়তে পড়তে তার মুখ পরিবর্তিত হতে থাকল। প্রথমে বিস্ময়, তারপর আবেগ, তারপর এমন কিছু যা লজ্জার মতো দেখাচ্ছিল। রোহিত জিজ্ঞাসা করল কি হয়েছে, কিন্তু সে উত্তর দিল না, পড়তে থাকল। যখন সে শেষ পর্যন্ত পৌঁছাল, সে নীরবে কাঁদছিল। তিনি প্রদিদার গয়না আমার জন্য রেখে গেছেন। রেখে গেছেন? কিন্তু একটি শর্তে। আমি পকেট থেকে গয়নাগুলি বের করে তাকে দেখালাম। শর্ত ছিল যে তুমি সেগুলি তখনই পাবে যদি তুমি সত্যিকারের ভালোবাসা বেছে নাও। এমন ভালোবাসা যা তোমার পরিবারকে সে যেমন তেমনই গ্রহণ করে, যা তোমাকে এমন মানুষের মধ্যে বেছে নিতে বলে না যারা তোমাকে ভালোবাসে এবং যারা তোমাকে বিচার করে। প্রিয়া গয়নাগুলি ধরেছিল যেন সেগুলি স্ফটিকের তৈরি, যেন যে কোনো মুহূর্তে ভেঙে যাবে। দিদা তোমার জন্য একটি বার্তা রেখে গেছেন, রোহিত। আমি চিঠির শেষ অংশ পড়ে বললাম। তিনি লিখেছিলেন, যদি প্রিয়াকে যে পুরুষ বিয়ে করে সে তার যোগ্য হয়, তাহলে সে বুঝবে যে সে শুধুমাত্র একজন স্ত্রী পাচ্ছে না, বরং একটি পুরো পরিবার পাচ্ছে। আর একটি পুরো পরিবারের মধ্যে শিক্ষক ভাই, ব্যবসায়ী কাজিন, গৃহিণী খালা, এবং সেই সমস্ত বৈচিত্র্য অন্তর্ভুক্ত যা আমাদেরকে আমরা যা তাই করে তোলে। যদি সে এটি গ্রহণ করতে না পারে, তাহলে সে তার যোগ্য নয়। রোহিত সবকিছু নীরবে শুনছিল। যখন আমি কথা বলা শেষ করলাম, সে প্রিয়ার দিকে তাকাল, তারপর আমার দিকে। প্রিয়া, তুমি সত্যিই তোমার ভাইকে আমাদের বিয়েতে না যেতে বলেছিলে? প্রিয়া কাঁদতে কাঁদতে উত্তর দিতে পারল না। আমার মা। তিনি বলেছিলেন যে এটি ভালো হবে, যে পরিবারকে আরও ভালোভাবে উপস্থাপন করা যাবে। এবং তুমি রাজি হয়েছিলে। আরও নীরবতা। এমন নীরবতা যা সবকিছুর উত্তর দিল। রোহিত গভীরভাবে দীর্ঘশ্বাস ফেলল। আমাকে এইসব নিয়ে ভাবতে হবে। সে বিদায় না নিয়েই বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রিয়া কাঁদতে থাকল, প্রদিদার গয়না ধরে। আমার মা এসে আমাকে জড়িয়ে ধরলেন। তুমি ঠিক কাজ করেছ, আমার ছেলে। কিন্তু সোফায় বিধ্বস্ত প্রিয়ার দিকে তাকিয়ে, আমি জানতাম না আমি ঠিক কাজ করেছি নাকি আমার বোনের বিয়ে নষ্ট করেছি। আমি শুধু জানতাম যে সত্য বলা হয়েছে। এবং এখন আমাদের সবাইকে এর পরিণতি মোকাবেলা করতে হবে। পরের 3টি দিন আমাদের বাড়িতে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ছিল। প্রিয়া প্রায় তার ঘর থেকে বের হতো না, রোহিত আর আসত না, আর বিয়ের প্রস্তুতিগুলো কিছুটা থমকে গিয়েছিল। আমার মা স্বাভাবিকতা বজায় রাখার চেষ্টা করছিলেন,
কিন্তু স্পষ্টতই সবাই কিছু চূড়ান্ত সংজ্ঞার জন্য অপেক্ষা করছিল। মঙ্গলবার, বিয়ের দুদিন আগে, রোহিত অবশেষে হাজির হল। তবে একা নয়, তার মা, মিসেস চ্যাটার্জি, ৫০-এর কোঠায় থাকা একজন মার্জিত মহিলাকে নিয়ে এসেছিলেন, যাকে আমি ব্যক্তিগতভাবে কখনো দেখিনি, তবে ইতিমধ্যেই জানতাম যে তিনিই এই পুরো পরিস্থিতির জন্ম দিয়েছেন। যখন দরজার ঘণ্টা বাজল, আমি দরজা খুলতে গিয়ে দেখি তারা দুজনেই দরজায় দাঁড়িয়ে আছেন। মিসেস চ্যাটার্জি আমাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, যেন আমাকে মূল্যায়ন করছেন, এবং যা দেখলেন তা তার পছন্দ হল না। আপনি নিশ্চয়ই অর্জুন, তিনি বললেন, ঠিকমতো শুভেচ্ছা না জানিয়ে। শুভ দুপুর। আপনারা প্রিয়ার সাথে কথা বলতে এসেছেন। আপনি যে সব গোলমাল তৈরি করেছেন তা সমাধান করতে এসেছি, তিনি উত্তর দিলেন, আমন্ত্রণ ছাড়াই ঘরে ঢুকে। রোহিত বিব্রত হয়ে আমাকে শুভেচ্ছা জানাল এবং ফিসফিস করে বলল, দুঃখিত। তিনি আসতে জোর করেছিলেন। আমি প্রিয়া এবং আমার মাকে ডাকলাম। যখন তারা ড্রয়িং রুমে পৌঁছাল, পরিবেশ খুব ভারী হয়ে উঠল। মিসেস চ্যাটার্জি সময় নষ্ট না করে সরাসরি মূল কথায় গেলেন। প্রিয়া, প্রিয়, এখানে যা ঘটেছে তা নিয়ে আমি খুব চিন্তিত। রোহিত আমাকে আপনার ভাইয়ের সাথে এই পরিস্থিতি সম্পর্কে বলেছে। প্রিয়া স্পষ্টতই নার্ভাস ছিল। মাসিমা, আমি ব্যাখ্যা করতে পারি। কিছু ব্যাখ্যা করার দরকার নেই, প্রিয়। আমি পুরোপুরি বুঝতে পারছি। কখনো কখনো পরিবারের পুরুষ সদস্যরা ঈর্ষান্বিত হয় যখন একজন বোন বিয়ে করতে যায় এবং মনোযোগ আকর্ষণ করার জন্য নাটক করে। আমি অনুভব করলাম আমার মায়ের পাশে আমি শক্ত হয়ে গেলাম। সবিনয়ে বলছি, আমি বললাম, কিন্তু এখানে এমনটা হচ্ছে না। মিসেস চ্যাটার্জি আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি সবেমাত্র কথা বলা একটি পোকামাকড় যুবক। আমি আমার ভবিষ্যৎ পুত্রবধূর সাথে কথা বলছিলাম। আর আমি আপনার ভবিষ্যৎ পুত্রবধূর ভাই। এবং আমি চুপ করে থাকব না যখন আপনি ঘটনাকে বিকৃত করবেন। অর্জুন, প্রিয়া চোখের ইশারায় আমাকে অনুরোধ করল। কিন্তু আমি সেই কথোপকথনটি করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম যা শুরু থেকেই হওয়া উচিত ছিল। মিসেস চ্যাটার্জি, আপনি আমার বোনকে বলেছিলেন যে আমি বিয়েতে যাব না কারণ আমি একজন শিক্ষক এবং অবিবাহিত। আপনি কি সত্যিই মনে করেন যে এটি আমার পক্ষ থেকে ঈর্ষা? আমার মনে হয় আপনার বয়সের একজন পুরুষের নিজের জীবন নিয়ে চিন্তিত হওয়া উচিত অন্যের জীবনে সমস্যা তৈরি করার পরিবর্তে। অন্যের জীবন? আমার বোনের কথা বলছি। আমার মা আমাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু মিসেস চ্যাটার্জি চালিয়ে গেলেন। ঠিক। আপনার বোন, যে এখন আমার পরিবারের অংশ হতে চলেছে। আর আমার পরিবারে আমাদের মানদণ্ড আছে। সেই মানদণ্ড কি যা ভাইদের অন্তর্ভুক্ত করে না? সেই মানদণ্ড যা এমন মানুষদের অন্তর্ভুক্ত করে যারা সামাজিক মূল্য যোগ করে, যাদের উচ্চাকাঙ্ক্ষা আছে, যারা গুরুত্বপূর্ণ ইভেন্টগুলিতে পরিবারকে ভালোভাবে উপস্থাপন করে। আর শিক্ষকরা ভালোভাবে উপস্থাপন করে না। সরকারি স্কুলের শিক্ষক। অবিবাহিত। সম্ভাবনা ছাড়া। না, সত্যি বলতে, তারা আমার পরিবারের নামের সাথে যুক্ত হতে যা চাই তা উপস্থাপন করে না। এর পরের নীরবতা ছিল ভয়াবহ। এমনকি আমি, যিনি তার মতামত জানতাম, তিনি এমন শীতলতার সাথে এটি বলেছিলেন তা শুনে স্তম্ভিত হয়ে গেলাম। আমার মা আর্মচেয়ার থেকে উঠে দাঁড়ালেন। মহিলা, আমার মনে হয় আপনার আমার বাড়ি থেকে চলে যাওয়া উচিত। মানে কি? মিসেস চ্যাটার্জি ক্ষুব্ধ ছিলেন। আমার বাড়িতে আমার ছেলেকে নিয়ে কেউ এভাবে কথা বলবে না। আপনার ছেলে আপনার মেয়ের বিয়েতে নাশকতা ঘটাতে চাইছে। আমার ছেলে পরিবারে তার স্থান রক্ষা করছে। সেই মুহূর্তে প্রিয়া ফেটে পড়ল। থামো। তোমরা সবাই থামো। সবাই চুপ হয়ে গেল। প্রিয়া ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল, কান্নার কারণে তার মুখ লাল হয়ে গিয়েছিল। তোমরা কি সত্যিটা জানতে চাও? আমি অর্জুনকে বিয়েতে না যেতে বলেছিলাম। এটা মাসিমার ধারণা ছিল না, কারও চাপ ছিল না। আমি আমার নিজের ভাইকে নিয়ে লজ্জিত ছিলাম। তার স্বীকারোক্তি আমাকে চপেটাঘাতের মতো আঘাত করল। প্রিয়া। না, দাদা। আমাকে কথা বলতে দাও। আমি রোহিতের পরিবারের দ্বারা গৃহীত না হওয়ার জন্য এতটাই ভয় পেয়েছিলাম যে আমি যোগ্য হব না, যে আমি ভেবেছিলাম তুমি না গেলে সহজ হবে। সে মিসেস চ্যাটার্জির দিকে ফিরল। মাসিমা আমাকে কিছু করতে বাধ্য করেননি।
তিনি শুধু মন্তব্য করেছিলেন যে মূল অনুষ্ঠানে শুধুমাত্র নিকটাত্মীয়দের যাওয়া ভালো হবে, এবং আমি রাজি হয়েছিলাম কারণ আমি তোমাদের মুগ্ধ করার জন্য মরিয়া ছিলাম। মিসেস চ্যাটার্জি স্বীকারোক্তিতে সন্তুষ্ট বলে মনে হল, কিন্তু প্রিয়ার কথা শেষ হয়নি। কিন্তু গত কয়েকদিনে আমি কি আবিষ্কার করেছি জানেন? আমি আবিষ্কার করেছি যে পরিবার আমাকে তাদের এবং আমার ভাইয়ের মধ্যে বেছে নিতে বলে, সেই পরিবারে আমি অংশ হতে চাই না। মিসেস চ্যাটার্জির অভিব্যক্তি দ্রুত পরিবর্তিত হল। প্রিয়, আপনি আবেগপ্রবণ। না, মাসিমা। আমি স্পষ্টবাদী। গত কয়েক মাসের মধ্যে এই প্রথম আমি স্পষ্টবাদী। প্রিয়া সেন্ট্রাল টেবিলে রাখা প্রদিদার গয়নাগুলি তুলে নিল। আমার প্রদিদা ৮০ বছর আগে তার বিয়েতে এই গয়নাগুলি ব্যবহার করেছিলেন। তিনি দরিদ্র ছিলেন, কিন্তু তিনি যেমন ছিলেন তেমনই তাকে ভালোবাসত যে তার সাথে বিয়ে হয়েছিল। যে পুরুষ তাকে বিয়ে করেছিল সে তার পুরো পরিবারকে গ্রহণ করেছিল, সমস্ত ত্রুটি সহ। প্রিয়া সরাসরি রোহিতের দিকে তাকাল। রোহিত, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তোমার মা যদি আমার ভাইকে গ্রহণ করতে না পারে, যে একজন শিক্ষক এবং বাবার মৃত্যুর পর আমাকে বড় করেছে, তাহলে সে আমাকে যেমনটা আমি তেমনই গ্রহণ করতে পারছে না। প্রিয়া, নাটক করো না। মিসেস চ্যাটার্জি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন। নাটক? আপনি এইমাত্র আমার মুখের উপর বললেন যে আমার ভাইয়ের কোনো মূল্য নেই কারণ সে একজন শিক্ষক। যে মানুষটি আমাকে পড়তে শিখিয়েছিল, যে আমাকে মেডিকেল কলেজের ফি দিতে সাহায্য করার জন্য দ্বিগুণ কাজ করেছিল, যে প্রবেশিকা পরীক্ষার জন্য আমি যখন পড়াশোনা করছিলাম তখন রাতের পর রাত আমার সাথে জেগেছিল। রোহিত অবশেষে কথা বলল। মা, আমার মনে হয় আপনি বাড়াবাড়ি করেছেন। আমি বাড়াবাড়ি করেছি? রোহিত, আমরা এটা নিয়ে কথা বলেছি। পরিবারের সামাজিক স্তর বজায় রাখার গুরুত্ব সম্পর্কে আমরা অনেক কিছু নিয়ে কথা বলেছি, মা। কিন্তু আমি কখনোই বলিনি যে আমি আমার বাগদত্তার ভাইকে আমাদের বিয়ে থেকে বাদ দিতে রাজি। মিসেস চ্যাটার্জি পরিস্থিতি নিয়ন্ত্রণ হারাচ্ছিলেন। রোহিত, আপনি সিরিয়াস হতে পারেন না। আমরা যা কিছু পরিকল্পনা করেছি, সমস্ত টাকা খরচ করেছি। মা, রোহিত উঠে প্রিয়ার কাছে এল। যখন আমি প্রিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তখন আমি শুধু তাকে বিয়ে করছিলাম না, আমি তার পরিবারকেও বিয়ে করছিলাম। আর আমি যদি তার পরিবারকে যেমনটা তারা তেমনই গ্রহণ করতে না পারি, তাহলে আমি তাকে বিয়ে করার যোগ্য নই। আমি রোহিতের এই মনোভাব আশা করিনি। আমি তাকে যত মাস ধরে চিনতাম, সব সময় তাকে এমন একজন হিসেবে দেখতাম যে মায়ের খুশি করার জন্য সবকিছু করে। মিসেস চ্যাটার্জি উঠে দাঁড়ালেন, ক্ষুব্ধ। রোহিত, এই অপমানের পর যদি তুমি এই মেয়েকে বিয়ে করো, তাহলে আমার সমর্থন আর পাবে না। তাহলে পাব না, রোহিত উত্তর দিল, সবাইকে অবাক করে দিয়ে, এমনকি দৃঢ় স্বরে নিজেকেও অবাক করে। তোমরা এর জন্য অনুশোচনা করবে, দুজনেই। মিসেস চ্যাটার্জি দরজা ধড়াম করে বন্ধ করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। রোহিত সেখানে দাঁড়িয়ে রইল, মাটির দিকে তাকিয়ে। রোহিত, প্রিয়া আস্তে করে বলল, তুমি যা করেছ সে সম্পর্কে তুমি নিশ্চিত? সে মাথা তুলল এবং হাসল। এই প্রথম আমি তার একটি সত্যিকারের হাসি দেখলাম। আমি নিশ্চিত যে আমি আমার জীবনে যাদের ভালোবাসি তাদের বাদ দিয়ে আমার বিয়ে শুরু করতে চাই না। এবং আমি নিশ্চিত যে আমি এমন কোনো স্ত্রী চাই না যে নিজের পরিবারকে নিয়ে লজ্জিত হয়। প্রিয়া আবার কাঁদতে শুরু করল, তবে এবার স্বস্তির কান্না ছিল। অর্জুন, রোহিতও আমার দিকে ফিরল। আমি চাই তুমি আমাদের বিয়েতে আসো। শালা হিসেবে, পরিবার হিসেবে, এই পৃথিবীতে প্রিয়াকে সবচেয়ে বেশি ভালোবাসে এমন ব্যক্তি হিসেবে। আমি তাৎক্ষণিক উত্তর দিতে পারলাম না। আমি খুব আবেগপ্রবণ ছিলাম। তবে সে চালিয়ে গেল, একটি শর্ত আছে। কি? তোমাকে অনুষ্ঠানে একটি বক্তৃতা দিতে হবে। বড় ভাই হিসেবে, কনেকে অর্পণকারী হিসেবে। এটি ঐতিহ্য। সপ্তাহের মধ্যে এই প্রথম আমি সত্যিই হাসলাম। এটা আমার জন্য সম্মানজনক হবে। প্রিয়া এসে আমাকে জড়িয়ে ধরল, এবং আমরা দুজনেই কাঁদতে থাকলাম যেমন ছোটবেলায় কাঁদতে থাকতাম। আমাকে ক্ষমা করো, দাদা। আমাকে এত বোকা হওয়ার জন্য ক্ষমা করো। ক্ষমা চাইতে হবে না, প্রিয়া। তুমি শুধু পৃথিবীতে তোমার স্থান খুঁজে বের করার চেষ্টা করছিলে। কখনো কখনো আমরা পথ হারিয়ে ফেলি। আমি তোমাকে ভালোবাসি, দাদা। এবং আমাদের পরিবারকে নিয়ে আমি আর কখনো লজ্জিত হব না। আমার মাও আমাদের জড়িয়ে ধরতে এলেন, এবং সেখানে, সেই মুহূর্তে,
আমি অনুভব করলাম যে আমরা আমাদের পরিবারকে ফিরে পেয়েছি। কিন্তু আমি জানতাম যে বিয়েটি সবার প্রত্যাশার চেয়ে আলাদা হবে। রোহিতের পরিবার বিভক্ত হয়ে গিয়েছিল, কিছু আত্মীয় তার সিদ্ধান্তকে সমর্থন করেছিল, অন্যরা মিসেস চ্যাটার্জির পক্ষ নিয়েছিল। যে অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ হওয়ার কথা ছিল, সেটি আরও সরল, আরও অন্তরঙ্গ হয়ে উঠল। তবে ঠিক এই কারণেই এটি বিশেষ হয়ে উঠেছিল। বিয়ের দিনটি কলকাতার সেই অক্টোবরের আকাশের মতো করে ভোরের আলো দেখেছিল, ঝলমলে নীল, একটি সতেজ বাতাস বয়ে যাচ্ছিল যা শিউলি ফুলের গন্ধ বহন করছিল, ছোট সাদা ফুল যা বছরের এই সময় শহরকে ঢেকে রাখে। আমাদের বাড়ি ভোর ৫টা থেকেই উৎসবমুখর ছিল। মিসেস চ্যাটার্জি এবং তার অন্তহীন চাহিদার তালিকার চাপ ছাড়াই আমরা যা সত্যিই গুরুত্বপূর্ণ ছিল তার উপর মনোযোগ দিতে পেরেছিলাম, প্রিয়া এবং রোহিতের ভালোবাসাকে উদযাপন করা, এমন মানুষদের দ্বারা পরিবেষ্টিত হয়ে যারা তাদের সত্যিই যত্ন করত। রোহিতের পরিবারের অনেক আত্মীয় আসেনি, কেউ মিসেস চ্যাটার্জির প্রতি সংহতি প্রকাশ করে, কেউ কেউ মনে করেছিল যে বিয়েটি খুবই সরল হয়ে গেছে। কিন্তু যারা এসেছিল তারাই ছিল গুরুত্বপূর্ণ। রোহিতের বাবা, যিনি তার স্ত্রীর চেয়ে সবসময় বেশি নমনীয় ছিলেন, তার ছোট ভাই, যে আমাকে অভিবাদন জানিয়ে বলেছিল যে সে আমার ক্লাসগুলির ভক্ত, পরে জেনেছিলাম যে রোহিতও আমার সম্পর্কে তাকে বলেছিল, এবং তার দাদার দিকের দাদু দিদা, যারা আমাদের বাড়ি এবং আমাদের ঐতিহ্য দেখে মুগ্ধ হয়েছিলেন। প্রিয়া ঝলমল করছিল। সে আমাদের মায়ের একটি লাল সিল্কের শাড়ি পরেছিল, এবং তার উপরে প্রদিদার গয়না। সাধারণ, কিন্তু তাকে এর আগে এত সুন্দর আর কখনো লাগেনি। তার চোখের উজ্জ্বলতা আর কাউকে মুগ্ধ করার উদ্বেগের ছিল না, এটি ছিল সত্যিকারের আনন্দের। দাদা, সে আমাকে ডাকল যখন আমি শেষ প্রস্তুতিতে সাহায্য করছিলাম। ধন্যবাদ। কিসের জন্য? আমার আশা না ছাড়ার জন্য। এমনকি যখন আমি এর যোগ্য ছিলাম না তখনও। প্রিয়া, পরিবারকে ছাড়ে না। দিদা এটাই তোমাকে বোঝাতে চেয়েছিলেন। আমি বুঝেছি। অবশেষে বুঝেছি। অনুষ্ঠানটি আমাদের বাড়ির উঠোনে অনুষ্ঠিত হয়েছিল, সেই আম গাছের নিচে যা আমার বাবা প্রিয়ার জন্মের সময় লাগিয়েছিলেন। আমরা সবকিছু গাঁদা ফুল এবং আম পাতা দিয়ে সাজিয়েছিলাম, পুরনো বাঙালি ঐতিহ্য অনুসরণ করে। যিনি অনুষ্ঠান পরিচালনা করেছিলেন সেই পণ্ডিতই ছিলেন যিনি আমাদের বাবা মায়ের বিয়ে দিয়েছিলেন, তিনি আমাকে প্রিয়াকে রোহিতের হাতে তুলে দিতে দেখে কেঁদেছিলেন। যখন আমার বক্তৃতার সময় এল, আমি একটি ছোট অস্থায়ী প্ল্যাটফর্মে উঠলাম। আমি সব অতিথিদের দিকে তাকালাম, আমাদের পরিবার, আমাদের শৈশবের বন্ধুরা, কিছু প্রতিবেশী যারা আমাদের বড় হওয়া দেখেছিল, এবং রোহিতের পরিবারের সেই অংশ যারা সেখানে থাকতে বেছে নিয়েছিল। আমার প্রিয়জনেরা, আমি বাংলায় শুরু করলাম, তারপর হিন্দিতে আবার বললাম সেই সব অতিথিদের জন্য যারা আমাদের ভাষা বোঝেন না, আজ আমরা শুধু প্রিয়া এবং রোহিতের মিলন উদযাপন করছি না। আমরা বাহ্যিকতার উপর সত্যিকারের ভালোবাসার জয় উদযাপন করছি। আমি একটু থামলাম, প্রিয়ার দিকে তাকালাম, সে চোখের জল মুছতে মুছতে হাসছিল। আমাদের দিদা, যিনি দুর্ভাগ্যবশত এখন আর আমাদের সাথে নেই, একবার আমাকে বলেছিলেন যে পরিবার নিখুঁত হওয়ার বিষয় নয়, এটি গ্রহণ করার বিষয়ে। তিনি বলতেন যখন আপনি কাউকে সত্যিই ভালোবাসেন, তখন আপনি সেই ব্যক্তির পুরো গল্পকে ভালোবাসেন, তার সাফল্য এবং ব্যর্থতা, ধনী পরিবার এবং দরিদ্র পরিবার, ডিগ্রি এবং তাদের অভাব। রোহিত প্রিয়ার হাত আরও শক্ত করে ধরল। রোহিত, আমি চালিয়ে গেলাম, সরাসরি তার দিকে তাকিয়ে, আজ তুমি শুধু আমার বোনকে বিয়ে করছ না, তুমি আমাদের পুরো পরিবারকে বিয়ে করছ, তার ঐতিহ্য, তার ত্রুটি, তার পৌর স্কুলের শিক্ষক, তার সংগ্রাম এবং ভালোবাসার গল্প। এবং আমরাও তোমাকে একইভাবে আমাদের পরিবারে স্বাগত জানাচ্ছি, তোমার স্বপ্ন, তোমার উচ্চাকাঙ্ক্ষা, তোমার জটিল পরিবার, এবং তোমার সাহসী পছন্দগুলি সহ। কিছু অতিথি মৃদু হাসল। প্রিয়া, এবার আমি আমার বোনের দিকে তাকিয়ে বললাম, তুমি ভেবে বড় হয়েছিলে যে তোমাকে ভালোবাসার জন্য নিখুঁত হতে হবে। কিন্তু সত্যিটা হলো তুমি সবসময় যেমন ছিলে তেমনই ভালোবাসা পেয়েছ। এবং এখন তুমি এমন একজনকে খুঁজে পেয়েছ যে তোমাকে একই কারণে ভালোবাসে যা আমরা সব সময় তোমাকে ভালোবেসেছি। তুমি কে তার জন্য, তুমি কে তা সত্ত্বেও নয়। আমি চোখের জল মুছতে থামলাম যা ঝরে পড়ছিল। আমাদের প্রদিদা এই গয়নাগুলি যা প্রিয়া আজ পড়েছে তার বিয়েতে ৮০ বছর আগে ব্যবহার করেছিলেন। তিনি একজন সাধারণ মহিলা ছিলেন, সাধারণ পরিবারের, কিন্তু যিনি তাকে প্রতিদিন বেছে নিয়েছিলেন তিনি তাকে সারা জীবন ভালোবাসতেন। এই গয়নাগুলির মূল্য বেশি না হলেও এগুলিতে অনেক ভালোবাসা রয়েছে। এবং আমি তোমাদের জন্য এটাই কামনা করি,
ধনসম্পদ নয়, মর্যাদা নয়, অন্যের অনুমোদন নয়। আমি কামনা করি তোমরা একে অপরকে প্রতিদিন বেছে নাও, তোমাদের পুরো পরিবার সহ, তোমাদের সম্পূর্ণ গল্প সহ, তোমাদের সুন্দর ত্রুটি সহ। পরের নীরবতা গত কয়েক সপ্তাহের সমস্ত উত্তেজনাপূর্ণ নীরবতার থেকে আলাদা ছিল। এটি ছিল আবেগ, বোঝাপড়া, ভালোবাসার নীরবতা। এবং শেষ করতে আমি বললাম, আমি চাই তোমরা জানো যে যখনই কেউ তোমাদেরকে তোমাদের ভালোবাসা এবং তোমাদের পরিবারের ভালোবাসার মধ্যে বেছে নিতে চেষ্টা করবে, তখন মনে রাখবে যে সত্যিকারের ভালোবাসা তোমাকে বেছে নিতে বলে না, এটি গুণিত করে। হাততালি ধীরে ধীরে এলো, কিন্তু হৃদয় থেকে এলো। আমি মানুষকে চোখ মুছতে দেখলাম, রোহিতের বাবাকে আমার মাকে জড়িয়ে ধরতে দেখলাম, এমনকি কিছু প্রতিবেশী যারা শুধু কৌতূহলবশত এসেছিল তারাও আবেগপ্রবণ হয়ে পড়েছিল। অনুষ্ঠানের পর পার্টির সময় অনেক লোক আমাকে শুভেচ্ছা জানাতে এলো। সবচেয়ে বেশি আমাকে মুগ্ধ করেছিল রোহিতের দাদু, ৮০ বছর বয়সী একজন ভদ্রলোক, যিনি আমাকে ধন্যবাদ জানাতে এসেছিলেন। যুবক, তিনি বললেন, আপনার বক্তৃতা আমাকে আমার নিজের বিয়ের কথা মনে করিয়ে দিল। আমার পরিবারও আমার স্ত্রীকে পছন্দ করত না, তারা মনে করত সে খুব সাধারণ। কিন্তু আমি তাকে তবুও বেছে নিয়েছিলাম, এবং সেটি আমার জীবনের ৫০টি সবচেয়ে সুখের বছর ছিল। আপনি আজ এই দম্পতিকে একটি উপহার দিয়েছেন। কি উপহার? নিজের মতো হওয়ার সাহস। পার্টির শেষে, যখন অতিথিরা চলে গিয়েছিল এবং আমরা সবকিছু পরিষ্কার করছিলাম, প্রিয়া আমার সাথে কথা বলতে এলো। দাদা, আমি তোমাকে একটি প্রশ্ন করতে পারি? অবশ্যই। তুমি কিভাবে জানতে যে এটি ঠিক হবে? যখন তুমি দিদার চিঠি খুঁজে পেলে, যখন তুমি সবাইকে মুখোমুখি করার সিদ্ধান্ত নিলে, তুমি কি সবকিছু নষ্ট করার ভয় পাওনি? আমি উত্তর দেওয়ার আগে একটু ভাবলাম। প্রিয়া, আমি খুব ভয় পেয়েছিলাম। তোমাকে চিরতরে হারানোর ভয়, তোমার বিয়ে নষ্ট করার ভয়, সবকিছু ভুল হওয়ার ভয়। কিন্তু জানো কি আমাকে সাহস দিয়েছিল? কি? মনে রেখেছিলাম যে দিদা সবসময় বলতেন যে সত্যিকারের ভালোবাসা সত্যকে প্রতিরোধ করে। যদি রোহিত তোমাকে সত্যিই ভালোবাসত, তাহলে সে তোমার পুরো পরিবারকে মেনে নিত। আর যদি সে মেনে নিতে না পারত, তাহলে সেটি সত্যিকারের ভালোবাসা ছিল না। আর যদি সে আমার বদলে তার মাকে বেছে নিত, তাহলে তুমি বিয়ের আগে জানতে পারতে, বিয়ের পরে নয়। এবং তোমাকে সারা জীবন এমন মানুষের মধ্যে বেছে নিতে হতো না যাদের তুমি ভালোবাসো। প্রিয়া আমাকে জড়িয়ে ধরল। দিদা ঠিক বলেছিলেন। তুমি জানতে কখন সঠিক সময়? ৩ মাস পর রোহিতের কাছ থেকে একটি চিঠি পেলাম। সে মুম্বাইতে একটি চাকরি পেয়েছিল এবং আমাকেও সেখানে চলে যাওয়ার কথা বিবেচনা করতে চেয়েছিল। একটি বেসরকারি স্কুলে একজন শিক্ষাগত সমন্বয়কের পদের জন্য আমার নাম সুপারিশ করেছিল, যা আঞ্চলিক ভাষার শিক্ষাকে গুরুত্ব দেয়। বেতন কলকাতায় আমি যা পেতাম তার ৩ গুণ ছিল। পরিস্থিতির বিদ্রূপ অদেখা থাকল না। সম্ভাবনা ছাড়া পৌর শিক্ষক এখন একটি চাকরির প্রস্তাব পেয়েছিল যা মিসেস চ্যাটার্জি উপযুক্ত মনে করতেন। কিন্তু আমি শিখেছি যে সঠিক মানুষের দ্বারা গৃহীত হওয়ার জন্য আমাদের পরিবর্তন হতে হয় না। আমি চাকরিটি গ্রহণ করলাম, কাউকে কিছু প্রমাণ করার জন্য নয়, বরং এটি একটি প্রকৃত বৃদ্ধির সুযোগ ছিল। এবং প্রিয়ার জীবনের নতুন পর্যায়ে তার কাছাকাছি থাকতে চেয়েছিলাম বলেও। আজ ২ বছর পর যখন আমি এই গল্পটি বলি, তখন মানুষ সবসময় আমাকে জিজ্ঞাসা করে যে সমস্ত সংঘাত, সমস্ত ব্যথা, সমস্ত নাটক কি এর যোগ্য ছিল? আর আপনি কি একই কাজ করতেন? পরিবারে আপনার স্থান রক্ষার জন্য আপনার বোনের বিয়ে নষ্ট করার ঝুঁকি নিতেন? নাকি সমস্যা তৈরি না করার জন্য চুপচাপ দূরে থাকতে রাজি হতেন? সত্যি বলতে, কোন সঠিক উত্তর নেই। প্রতিটি পরিবারের নিজস্ব গতিশীলতা আছে, প্রতিটি পরিস্থিতির নিজস্ব বৈশিষ্ট্য আছে। কিন্তু আমি যা শিখেছি তা হল, কখনো কখনো যখন আমরা কাউকে সত্যিই ভালোবাসি, তখন আমাদের কঠিন সত্য কথা বলার সাহস থাকতে হয়, এমনকি যখন সেই সত্যগুলি আঘাত করতে পারে। আমার দিদার চিঠিটি একটি বাক্য দিয়ে শেষ হয়েছিল যা আমি কখনো ভুলিনি, যে ভালোবাসা লজ্জিত হয় তা ভালোবাসা নয়, তা সুবিধা। প্রিয়া আর কখনো আমাদের পরিবারকে নিয়ে লজ্জিত হয়নি। আর আমি আর কখনো পরিবারে আমার স্থান নিয়ে সন্দেহ করিনি। কমেন্টে আমাকে বলুন, আপনার কি এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে? আপনাকে কি কখনো এমন মানুষের খুশি করার মধ্যে বেছে নিতে হয়েছে যারা বিচার করে, অথবা এমন মানুষকে রক্ষা করার মধ্যে বেছে নিতে হয়েছে যাদের আপনি ভালোবাসেন? আর যদি এমন আরও গল্প শুনতে চান,
তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ পরিবার জটিল, তবে এটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।